হঠাৎ একটা ফোন এলো। ফোনটা হাতে খুলে নিয়ে দেখি শ্বশুর মশাইয়ের ফোন। ফোনটা কানে নিয়ে বললাম, হ্যাঁ বলুন বলুন, কি বলছিলেন বলুন। তখন ওপাশ থেকে শ্বশুর মশাইয়ের কণ্ঠস্বর ভেসে এলো, তুমি কখন আসছো? তোমরা না আসলে হবে? বিয়ে বাড়ি বলে কথা, তোমরাই তো সব কিছু, আমাদের পাশে তোমাদের তো থাকতে হবে নাকি? তখন আমি শ্বশুরমশাইকে বললাম, হ্যাঁ যেতে যাওয়া তো উচিত, কিন্তু ক্ষমা করবেন আমি এখন শহরে নেই, আমি একটু প্রজেক্টের কাজে বাইরে আছি। কেন, তুমি জানতে না? তোমার বউ তোমাকে বলেনি কিছু? হ্যাঁ বলেছিল, আসলে কাজ তো কাজই, বোঝেন তো, পেশা, এটা আমার একটা কাজ, পেটের ভাত সংসার এসব কিছু তো আছে। হ্যাঁ, সব কিছুর মধ্যে তো আজকাল সামাজিকতা বলে একটা ব্যাপার আছে নাকি? এটা তুমি জানো না? একটা সামাজিকতা বলেও একটা ব্যাপার আছে। আচ্ছা শুনুন না শুনুন না, আমি তো বলছি আমি এখন একটু ব্যস্ত আছি, আমি পরে আপনাকে ফোন করছি। এই বলে ফোনটা সুশান্ত ফোনটা কেটে দিল। শ্বশুরমশাইয়ের ফোন ছিল। একটা ওয়ার্ড, শ্বশুরমশাইয়ের একটা শব্দ, কথা মাথার মধ্যে তার ঢুকে গেল। সেই কথাটা হচ্ছে সামাজিকতা। শ্বশুরমশাই বলেছিল, সামাজিকতা বলে তো একটা ব্যাপার আছে নাকি? সেই সামাজিকতা কথাটা মনের মধ্যে, সুশান্তর মনের মধ্যে গেঁথে গেল। ডায়েরির পাতায় লিখল শ্বশুরমশাইয়ের উদ্দেশ্যে, শ্রীচরণেশ্বর শ্বশুরমশাই, আপনি আপনার 24 বছরের ছেলের বিয়েতে আমাকে ডাকছেন, ভালো কথা, কিন্তু আপনার মনে আছে কি না জানি না, আজ থেকে 14 বছর আগে একটা 23 বছরের একটা ছেলে আপনার মেয়েকে ভালোবেসে বিয়ে করতে চেয়েছিল। আপনি তার অনুরোধ রাখেননি। আপনার শর্ত ছিল সরকারি চাকরি পেতে হবে, উচ্চশিক্ষিত হয়েও একটা প্রাইভেট চাকরিতে মাসে 7,000 টাকা বেতন পাওয়া ছেলে আপনার জামাই হওয়ার যোগ্যতা রাখে না। চেষ্টা তো করতাম, কিন্তু সেই চেষ্টার সম্মানটুকু আপনি দিলেন না, আপনি সময় অবধি দিলেন না। জানেন শ্বশুরমশাই, রোজ আপনার মেয়ে ফোন করে বলতো, আমাকে বিয়ে করে নিয়ে যাও শান্তনু, আমার বাবা আজ ডাক্তারের সঙ্গে সম্বন্ধ এনেছেন, কাল ইঞ্জিনিয়ারের সঙ্গে সম্পর্ক আনছেন, পরশুদিন কোনো ব্যবসায়ীর সঙ্গে। বাবা মার একমাত্র ছেলে, বিশ্বাস করুন, একটা কাজের জন্যে প্রাইভেট কোম্পানিতে কত চাকরির চেষ্টা করেছি, কেউ নিতে চাইছো না। আসলে ওই উচ্চশিক্ষা সেটা তো আমার খুব একটা ছিল না, তাই প্রতিকূল ছিল আমার অবস্থা, তাই আমাকে কেউ চাকরি ঠিক দিতে চাইতো না। তাও আমি চাকরি জোগাড় করার চেষ্টা করছিলাম, যে কোনো একটা চাকরি পেলে আমাদের বেশ চলে যেত। আপনার মেয়েও সেই একই পথে হেঁটে একই বেতনের একটা চাকরি জোগাড় করেছিল 14 বছর আগে। 14,000 টাকায় হয়তো দুজনের চলে যাবে, একটা সরকারি চাকরি নিশ্চয়ই পাবো এই আশা নিয়ে। কত অনুরোধ করেছিলাম, তাও আপনি বিয়েটা দিলেন না, মেয়েকে বাড়ি থেকে চলে আসতে বাধ্য করলেন। জানেন, সেই ট্রমাটা আজ জীবনের এমন জায়গাতে এসে পৌঁছেছে যে ওই বাড়ির বিয়ে, ওই বাড়ির সানাই, বিয়ের সানাই শুনলে আমার বুকের ভেতরটা একটা চাপা যন্ত্রণা হয়। কোনো বিয়ে বাড়িতে গেলেই আনন্দের মধ্যেও মনে একটা বিষাদের ছায়া নিয়ে আসে। আমার বিয়েই আমার জীবনের একটা বড় অধ্যায়, সেই জীবনটাকে, সেই অধ্যায়টাকে আপনি ডিলিট করে দিলেন। কেন না, শুধু একটা সরকারি চাকরি আমার ছিল না বলে। জানেন শ্বশুরমশাই, আমাদের বিয়ের কোনো ছবি নেই, সেই অর্থে বিয়েটাই হয়নি, না কন্যাদান, না গায়ে হলুদ, না ফটো তোলা, না কিছু। জানলে হয়তো অবাক হবেন, কেউ কেউ এমনটাও বলতো যে মেলামেশা করার জন্যে আপনার মেয়ে হয়তো প্রেগন্যান্ট হয়ে গিয়েছিল, তাই তাড়াতাড়ি সে বিয়ে করে নিল। এটাও আমার কানে এসেছে। এইটুকু দেখার মাঝেও আপনার মেয়ের সেই একই কথা ছিল, শান্তনু কিছু একটা জোগাড় করো, আমাকে তাড়াতাড়ি করে তোমার কাছে নিয়ে নাও, না হলে বাবা যেভাবে পাত্র দেখছে আমি হয়তো আর থাকতে পারবো না, আমার কিছু একটা করে ফেলতে হতে পারে, তুমি যা হোক একটা ব্যবস্থা করো। হয়তো আপনি কোথায় কোথায় আপনি ছিলেন সেদিন? বিয়ের 6 মাস পর আমার চাকরিটা আবার চলে যায়। তারপর থেকে শুরু হয় আবার কঠিন লড়াই। মা বাবার একমাত্র ছেলে, যা চেয়েছে সব কিছু পেয়েছে, কিন্তু সংসার খরচের টাকা বউয়ের কাছ থেকে নিয়ে সকাল্লাদ পূরণ করা এক জিনিস, আর নিজের টাকায় সংসার চালানো আর এক জিনিস। আপনার মেয়ে সেই সময় একটি চাকরি করত, সেই চাকরির টাকা দিয়ে কোনো রকমে ঠেকিয়ে ঠুকিয়ে আমি চলেছিলাম। বিয়ে করলাম। বেকার প্রেমিককে ভালোবাসা যায়
বেকার স্বামীকে কিন্তু ভালোবাসা যায় না, এটা আমি 6 মাস বাদে বুঝতে পেরেছিলাম। 6 মাস আমি বাড়ি থেকে বেরোতাম না, বাড়ির মধ্যেই আটকে রাখতাম। আস্তে আস্তে মনটাও ভেঙে যাচ্ছিল। তখন আপনার মেয়ে আমাকে বলতো, কেন আমাকে বিয়ে করলে শান্তনু? কত ভালো ভালো সম্বন্ধ এসেছিল আমার। জানেন শ্বশুরমশাই, মাঝে মাঝে আমাদের ঝগড়া হতো। ওর মাও আসতো, এসে ঝগড়া না থামিয়ে দিলেও তখন সে আপনার স্ত্রী মানে আমার শাশুড়ি মাও এসে বলতো, কেন বিয়ে করলে, কেন তুমি বিয়ে করলে বলো তো? আসলে আপনার মেয়েকে মুক্তি দেব, না হলে নিজেকে কোনো এক রাতে রেল লাইনের ধারে ট্রেনের নিচে শেষ করে দেবো, এইরকমই একটা চিন্তাভাবনা মাথার মধ্যে এসেছিল। বেশি নয়, মাত্র 6 মাস, যার মধ্যে মানসিক কিংবা শারীরিক সম্পর্কে কম, ঝগড়া বেশি, এইভাবেই চলেছিল। যখন প্রেম করতাম তখন গিফট কিনলে আপনার মেয়ে বলতো, কেন বেকার খরচ করছো শান্তনু? বিয়ের পর গল্পটা কিন্তু পাল্টে গিয়েছিল। তখন শুনতে হতো, তোমার হাত দিয়ে তো আর কিছুই বেরোয় না দেখছি। কি আর করবো বলো? রোজগারহীন, দেখতে খারাপ এক যৌবনের সুন্দরী স্ত্রীর কাছে ভর্ৎসনা শুনতে শুনতে বড্ড রোগা হয়ে গেলাম। মাঝে মাঝে চোখ দিয়ে অঝরে জল পড়তো, কিন্তু লুকিয়ে কাঁদতাম। এইভাবে সহ্য করতে করতে ঠিক 6 মাস পরে আমি একটা চাকরি পেয়েছিলাম। আর 14 বছর পরে এসে, আপনি জানেন কি না জানি না, ওই সরকারি চাকরিটা আগের বছর আমি ছেড়ে দিয়েছি। আসলে সময় পেতাম না। আর এই দীর্ঘ সময়ে এলাকার সব থেকে সুন্দর বাড়িটা আজ আমার। ধরে নিন, ওটা আপনার মেয়েকে আমি উপহার দিয়েছি। ও যা চেয়েছে, যখন যা চেয়েছে, আমি না করিনি। এক গ্লাস জল অবধি গড়িয়ে নিয়ে তাকে খেতে দিইনি। আজ আর আমাদের মধ্যে সেরকম ঝগড়া হয় না। ঝগড়া হবে কি করে? ইনফ্যাক্ট দেখাই হয় না। আমার ফোনে ফোনে আমরা বেশিরভাগ সময় কথা বলি, কারণ সেও চাকরি করে, আমিও আমার প্রজেক্ট নিয়ে ব্যস্ত। শুনেছি একটা ফোনের শখ, ওটা আমি আপনাকে কিনে দেবো। আপনার মেয়ের কাছ থেকে শুনেছি আপনার একটা ফোনের খুব শখ। ঠিক আছে, ফোনটা আমি আপনাকেই কিনেই দেবো। শুধু একটাই অনুরোধ, বিয়েতে আমাকে আসতে বলবেন না। কি পরিচয় নিয়ে যাও বলুন তো? সেই অর্থে আজও আমি বেকার, ট্রেনে বাসে ঘুরি, রাত জাগি, বেকারত্বের গ্লানি বয়ে চলি। এই যে সরকারি চাকরির কথা বলছিলাম না, আজ ঈশ্বরের আশীর্বাদে সেটুকু উপার্জন করি, তাতে খাঞ্চারেক চাকরির বেতন হয়তো আমার চলে আসে। বাকি কোনো দিন সব মেয়ের কাছ থেকে আপনি শুনে নেবেন আমি কিভাবে চলছি। আজ বিয়ে বাড়িতে গেলে হয়তো আমার অন্য একটা পরিচয়, অনেকেই আমাকে চিনবে, কিন্তু আপনার জামাই হিসেবে নয়। লোকে জানেই না, চেনেই না আসলে। আপনি তো জানাতে চাননি কোনো দিন। তবে একটা কথা, যারা প্রাইভেট চাকরি করে, চাকরির চেষ্টা করে, তারাও মানুষ, তাদেরও মন আছে, তারাও কিন্তু ভালোবাসতে জানে। আমি হয়তো সেই মানুষগুলোরই একজন ছিলাম। ভাবছেন আমি অহংকারী? না, একদমই নয়। আমি বড্ড আত্মসম্মানী। সেই 14 বছর আগে 7,000 টাকা বেতন পাওয়া খুব একটা সামান্য ছেলে, যার জীবনের সংসারে আছে একটা ছেলে, একটা মেয়ে বলে, বিয়ে বলে কোনো পদার্থ নেই তার জীবনে। এই অপদার্থ আপনি হয়তো প্রমাণ করে দিয়েছেন, আর অপদার্থতা প্রমাণ করার মধ্যেই আপনি যে কী লাভ পেলেন আমি জানি না। এই কথা বলে শান্তনু ডায়েরি লেখাটা বন্ধ করে দিল। বন্ধ করে দিয়ে ড্রাইভারকে বন্ধ করে দিয়ে নিচে চলে এলো। ড্রাইভারকে বলল যে চলো গাড়িটা ছাড়ো। তখন ড্রাইভার আস্তে আস্তে গাড়ি চালালো। একসময় তারা একটা স্টেশনে এসে পৌঁছে গেল। খুশি হয়ে, ড্রাইভার তো মাইনে প্রত্যেক মাসেই সে নেয়, আমি তাকে 500 টাকা হাতে দিলাম। বললাম, এটা তুমি তোমার মেয়ের বিয়েতে, শুনলাম তোমার মেয়ের বিয়ের সামনে, তোমার মেয়ের বিয়েতে আমি তুমি খরচা করতে, তোমার হাত খরচা দিলাম। তখন সে বলল যে 1,000 টাকা যদি দিতেন ভালো হতো, কারণ আমারটা 1,000 টাকায় এক্ষুনি একজনকে দিতে হবে, আমি তার কাছ থেকে ধার নিয়েছিলাম। আমি তার সে কথা শুনে সঙ্গে সঙ্গে তাকে আরও 1,000 টাকা, মানে 500 টাকা তো দিয়েইছিলাম, আরও 1,000 টাকা তার হাতে দিলাম। কারণ আমি জানি তার মেয়ের বিয়েতে তার কিছু খরচা আছে। এটা তার মেয়ের বিয়ের জন্য দিলাম না, তার খরচা হিসেবে আমি দিলাম, যাতে সে তার যে প্রয়োজনটুকু আপাতত মিটিয়ে দিতে পারে।
জীবনে শুধুই জুটেছে যার অবহেলা, সেই জীবনে আর কোনোদিনই ভাসবে না প্রেমের ভেলা। আজ শান্তনু সমাজের চোখে কোথাও হয়তো স্টার, কোথাও সময় পাল্টায়, রয়ে যায় ক্যারেক্টার, অর্থ, আপেক্ষিক আত্মসম্মান, এগুলো রয়ে যায়। কারণ আজ শান্তনু একটা বিরাট মাপের অভিনেতা। এটা হতে পেরেছে তার নিজের চেষ্টায়। আজ তাই শ্বশুরমশাই শান্তনুকে ডাকছে সবার সামনে তার জামাই হিসেবে প্রেজেন্ট করার জন্যে, সবাইকে লোককে দেখাবে যে এই দেখো এ হচ্ছে আমার জামাই। সেই জায়গায় শান্তনু পৌঁছতে পেরেছে বলেই আজ তাকে তার শ্বশুরমশাই এত ডাকাডাকি করছে। এই গল্পটি আমি এক জায়গায় পেয়েছি এবং এটা আমি আমার মনের মধ্যে গেঁথে নিয়েছিলাম, আমার খুব ভালো লেগেছিল। সেই জন্যে আপনাদের কাছ থেকে আমার যতটুকু মনে আছে আপনাদের সামনে আমি উল্লেখ করে দিলাম। কিন্তু এর মধ্যে একটা শিক্ষণীয় বিষয় হচ্ছে, কোনো মানুষকেই তা কাউকে যদি অবহেলা করা হয়, তার মধ্যে একটা অপ্রতিরোধ্য জেদ চেপে যায় সোজা হয়ে দাঁড়াবার জন্যে। সেই কাহিনী নিয়েই আজকের এই ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপিত করলাম। নমস্কার, ভালো থাকবেন।